একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর 2024 সালে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তোমাদের স্কুলে, অর্থাৎ এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পর সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হবে তোমাদের 80 নম্বরের, এবং এই 80 নম্বরের মধ্যে 70 থেকে 75 নম্বর কি করে তুমি কোন প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে পরীক্ষা দিতে গেলে তুমি অবশ্য সাকসেস হবে অর্থাৎ কমন পাবে, সেই সব প্রশ্ন নিয়ে আমি আজ তোমাদের সামনে আলোচনা করব। আরেকটি কথা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো আমার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তোমরা যখন ক্লাস 12-এ উঠে যাবে পাস করে, তখন আমি তোমাদের কবিতা, গল্প, নাটক ইত্যাদি সম্পর্কীয় যাবতীয় ভিডিওর আলোচনা আমার এই চ্যানেলে আপলোড করে দেব। আমি তোমাদের সামনে একবার বাংলা সিলেবাস তুলে ধরছি। তোমরা অবশ্য জানো, তবুও 3টে আমাদের গল্প রয়েছে: কর্তার ভূত, তেলেনাপোত আবিষ্কার, ডাকাতের মা। প্রবন্ধ রয়েছে 2টো: সুয়েজ খালে হাঙর শিকার, গ্যালিলিও। কবিতা রয়েছে তোমার 4টি: নীলধ্বজের প্রতি, জোনা, বাড়ির কাছে আরশিনগর, দ্বীপান্তরের বন্দিনী, নুন। এবং আন্তর্জাতিক গল্প রয়েছে 1টি: বিশাল ডানাওয়ালা, এক থুরথুরে বুড়ো। ভারতীয় কবিতা রয়েছে 1টি: শিক্ষার সার্কাস। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে গুরু নাটক। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ অর্থাৎ তোমার সাহিত্যের ইতিহাস ও ভাষা। তোমাকে অবশ্য নম্বর বিভাজনটি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং মনে রাখতে হবে। দেখো, গল্প থেকে এমসিকিউ থাকবে 6টি, এসিকিউ থাকবে 2টি এবং 5 নম্বরের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে তুমি অবশ্য একটি বেশি প্রশ্ন পাবে, অর্থাৎ 2টির মধ্যে 1টি তোমাকে লিখতে হবে। প্রবন্ধ এমসিকিউ থাকছে 1, এসিকিউ 1 এবং 5 নম্বরের 1টি। অবশ্য এখানেও তুমি অপশন পাবে। কবিতা এমসিকিউ 3, এসিকিউ 2 আর ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ 5 নম্বরের 2টো প্রশ্ন। পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে কোনো এমসিকিউ এসিকিউ থাকছে না, শুধু 2টো তোমাকে 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হচ্ছে। তারপর দেখো, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে এমসিকিউ 4টে, এসিকিউ 1টি এবং 5 নম্বরের প্রশ্ন 2টি। ভাষা থেকে 5 নম্বরের প্রশ্ন 2টি, এমসিকিউ থাকছে 4টা এবং এসিকিউ 6টা। এই গেল তোমার একাদশ শ্রেণী অর্থাৎ 11-এর এই গেল তোমার বাংলার নম্বর বিভাজন। এইভাবে তুমি প্রথমে নম্বর বিভাজনটি বুঝে নিয়ে আমার এই ভিডিও দেখলে অনেকটা সুবিধে হবে। চলো তাহলে আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। প্রথম গল্প, তেলেনাপোতা আবিষ্কার। দেখো, তেলেনাপোতা আবিষ্কার থেকে এবার প্রশ্ন আসার খুব চান্স রয়েছে। 1 নম্বর প্রশ্ন, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, যে ঘরে গল্পের চরিত্রেরা রাতের জন্য আশ্রয় নেই সেই ঘরটির বর্ণনা দাও। 3 নম্বর, নায়ক ও তার 2 সঙ্গীর গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। কে? নিরঞ্জন এলি। নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এটি খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের গল্প, ডাকাতের মা। 1 নম্বর প্রশ্ন, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সৌখীর চরিত্র আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? এই যে ধরো লেজুর প্রশ্ন, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, 1 + 4 কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? তো তোমরা এই প্রশ্নের উত্তর লেখার সময় একটি জিনিস অবশ্য মাথায় রাখবে যে তোমাদের টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে। ও যেহেতু কোনো কারণেই অবাঞ্ছিত কোনো বাক্য বা বিষয়বস্তু গল্পের লেখা যাবে না, যেটা প্রশ্নে চেয়েছে ঠিক সেইভাবেই তোমাকে উত্তর লিখতে হবে। সুয়েজ খালে হাঙর শিকার থেকে প্রশ্ন থাকছে, স্বর্গের ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে। স্বর্গ বলতে কি বোঝানো হয়েছে, তার প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। 2 গতস্য শোচনা নাস্তি কথাটির অর্থ কি? পাঠ্যাংশে মন্তব্যটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। 3 হে ভারতের শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা সুয়েজ খালে হাঙর শিকার রচনা অবলম্বনে লেখো। 4 অনাদি কাল হতে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? মন্তব্যটির যথার্থ বিচার করো।
গ্যালিলিও থেকে দেখো 1 নম্বর প্রশ্ন, বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা, কার বাড়ির কথা বলা হয়েছে? কিভাবে তার বাড়ি ফ্যাক্টরি কারুশালা হয়ে উঠেছিল? অথবা 1609 সালে ঘটল এক অদ্ভুত ব্যাপার, ব্যাপারটি কি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্যালিলিওর জীবনে যে পরিবর্তন এসেছিল তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। এটি ভীষণ গুরুত্বপূর্ণ। কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে? 3 নম্বরটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি আবিষ্কার করলেন? সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? 4 নম্বর প্রশ্ন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করলো। কারা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? প্রশ্নটি ভুল দেওয়া রয়েছে। এই ষড়যন্ত্রের ফল কি হয়েছিল? কবিতা নীলধ্বজের প্রতিযোজনা, প্রথম প্রশ্ন। এটি খুব গুরুত্বপূর্ণ কবিতা, ভালোভাবে পড়বে। পাঠ্য বইয়ে ভালোভাবে খুঁটিয়ে তোমরা অবশ্যই কবিতাটি পড়বে, লাইন তুলে প্রশ্ন হতে পারে। নীলধ্বজের প্রতিযোজনা পাঠ্য পত্রানুসারে জোনা কি প্রকৃতই বীরঙ্গনা তা আলোচনা করো। 2 নীলধ্বজের প্রতিযোজনা কাব্যাংশে উল্লিখিত জোনা চরিত্রটি আলোচনা করো। এটি ভীষণ গুরুত্বপূর্ণ জোনা চরিত্র। 3 নীলধ্বজের প্রতি জোনা কবিতায় জোনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। হাই পাগলিনী জোনা, পাঠ্যপত্র অনুসরণে পাগলিনী জোনার চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বর, মহারথী প্রথা কি হে? এই মহারথী কে কার প্রতি এই মন্তব্যটি করেছেন? কেন বক্তা এই মন্তব্যটি করেছেন? এই মন্তব্যের উদ্দেশ্য কি ছিল? সত্যবতী সুত বিখ্যাত জগতে, মন্তব্যটির পৌরাণিক প্রসঙ্গ উল্লেখ করে কাব্যাংশে এটি উল্লেখের কারণ আলোচনা করো। 2 নম্বর কবিতা বাড়ির কাছে আরশিনগর, 1 নম্বর প্রশ্ন, হস্ত পদ স্কন্দ মাথা নাইরে, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 2 তবু লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক একত্র থেকেও এই দূরত্বের কারণ কি? 3 নম্বর, পড়শি যদি আমায় ছুত আমার জম যাতনা যেত দূরে, জম যাতনা কি? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো, এটিও খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করে পড়শির সাথে তার লক্ষ যোজন ফাঁক এর কারণ বিশ্লেষণ করো। দ্বীপান্তরের বন্দিনী থেকে 1 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। পুণ্যবেদীর শূন্যে ধনিল ক্রন্দন 150 বছর, কোন কবিতার অংশ? মূল কাব্যগ্রন্থের নাম কি? পুণ্যবেদী শূন্য কেন? 150 বছর কথার তাৎপর্য বিশ্লেষণ করো। নুন কবিতার প্রথম প্রশ্ন, নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। নুন কবিতায় কবির যে জীবনবোধের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আমরা তো অল্পে খুশি, কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন? অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি? এই খুশি কি বক্তার জীবনে চিরস্থায়ী হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, বক্তাকে এই গোলাপ চারা কিনে আনার মধ্যে কোন সত্য প্রকাশিত হয়? যে জীবনের কথা কবি এখানে বর্ণনা করেছেন তার বিস্তারিত পরিচয় দাও বা আলোচনা করো। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। 1 নম্বর প্রশ্ন, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কারা কেন চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার বিবরণ নিজের ভাষায় লেখো। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে, কৌতূহলীদের ভিড়ে মিশে থাকা মানুষগুলোর পরিচয় দাও। খুব ভালোভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর রেডি করে পরীক্ষা দিতে যেও, অবশ্য তুমি কমন পাবে। 3 নম্বর প্রশ্ন, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না, বাড়ির মালিকদের নাম কি? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন? 5 টানা প্রশ্ন। 4 নম্বর, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে মাকড়সায় রূপান্তরিত হয়ে যাওয়া মেয়েটির গুরুত্ব নির্ধারণ করো। শিক্ষার সার্কাস থেকে থাকছে 1 নম্বর প্রশ্ন, সব শিক্ষা একটি সার্কাস, বক্তাকে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। সে যেখানে গেছে সেটা ধোঁকা, কোন প্রসঙ্গে কবি এই উক্তিটি করেছেন? ধোঁকা শব্দটি ব্যবহারের মাধ্যমে কবির কোন মানসিকতার প্রকাশ ঘটেছে? 3 নম্বর প্রশ্ন, 1, 2, 3, 4 উৎস নির্দেশ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আমি তবু পরের শ্রেণীতে যাব, পংক্তিটির মধ্যে দিয়ে কবির ভাবনার যে প্রতিফলন লক্ষ্য করা যায় তা বুঝিয়ে দাও। নাটক গুরু নাটক থেকে প্রথম প্রশ্ন, গুরু নাটক অবলম্বনে পঞ্চক চরিত্র আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, তার মধ্যে পঞ্চক চরিত্র করলেই হবে। 2 নম্বর প্রশ্ন, পাপের এতটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে, কোন প্রসঙ্গে উক্তিটির তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন, পাথরগুলো সব পাগল হয়ে যাবে, কে বলেছে? পাথরগুলো পাগল হয়ে যাবে কেন? 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন,
অচলায়তনে এবার মন্ত্র ঘুঁচে গান আরম্ভ হবে, বক্তাকে তার এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নাটক থেকে এই সমস্ত প্রশ্ন অবশ্য করবে, কমন পাবে। অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমি এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রাচীন ও মধ্যযুগ। প্রথম প্রশ্ন, চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও ও এর সাহিত্যমূল্য বিচার করো। 2 নম্বর প্রশ্ন, তুর্কি আক্রমণ বাংলা সাহিত্যে কী প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করো। 3 নম্বর, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার সংক্ষিপ্ত পরিচয় দাও, তার মহাভারত সম্পর্কে যা জানো লেখো। কৃত্তিবাস ওঝা কোন কাব্যের অনুবাদ করেছিলেন, তার অনুদিত কাব্যটির জনপ্রিয়তার কারণ আলোচনা করো। 6, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। 7, কবি বিদ্যাপতির জীবন পরিচয় দাও, তার কবি প্রতিভার সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করো। 8, বাংলার বৈষ্ণবপদ সাহিত্যে চণ্ডীদাসের অবদান সম্পর্কে আলোচনা করো। 9, কৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খণ্ড ও কী কী, এই কাব্যটির সাহিত্যমূল্য আলোচনা করো। 10, সৈয়দ আলাউলের কবি পরিচিতি ও কবি প্রতিভার পরিচয় দাও। আধুনিক যুগ থেকে থাকছে 1 নম্বর, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। 2, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে আলোচনা করো। 4, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা করো। 5, প্রবণতা অনুসারে রবীন্দ্র কাব্যধারার পর্ব বিভাগ করো। লৌকিক সাহিত্যের নানা দিক থেকে 1 নম্বর, ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, ধাঁধার উদাহরণ দাও। 2টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছড়া কাকে বলে, এর শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। ভাষা অংশ থেকে থাকছে 1 নম্বর প্রশ্ন, অবর্গীভূত ভাষা কাকে বলে, পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। 2, মিশ্র ভাষা কাকে বলে, এই ভাষার 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3, পৃথিবীর আদি ভাষা বংশের প্রধান 3টি শাখার পরিচয় দাও। 4, কিউনিফর্ম বা কিলক লিপির নামকরণ কে করেছিলেন, এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা লিপির উদ্ভব বিষয়ে আলোচনা করো। 6, ভাষার আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করার পদ্ধতিগত সুবিধা কি, এই পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7, সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায়, আলোচনা করো। 8, মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই স্তরের ভাষার সংক্ষিপ্ত বিবরণ দাও। 9, সাধু ও চলিত ভাষার পার্থক্য উল্লেখ করো বা পার্থক্যগুলি কী কী তা লেখো। 10, বাংলা উপভাষাগুলির মধ্যে কোনটি মান্য উপভাষা, কিভাবে একটি উপভাষা মান্য ভাষার মর্যাদা পায় বা একটি উপভাষা সম্পর্কে আলোচনা করো। তোমরা অবশ্য এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে অন্তত একবার না হলেও নোট বই থেকে রিডিং পড়ে যাবে, তোমরা অবশ্য লিখতে পারবে। এই প্রশ্নগুলো সম্পর্কে যা পারো অবশ্য তুমি প্রশ্ন টাচ করে আসবে, অবশ্য উত্তর লিখে আসবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।